This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দিনের বাছাই করা সেরা খবরগুলো নিয়ে শুরু করছি 5 কথা আপনাদের সঙ্গে। আমি মঞ্জুরার শুরুতেই এসআইআর সংক্রান্ত খবর। আশা আশঙ্কার এসআইআর বলছি আমরা। এসআইআর শেষ হওয়ার 3 মাস পরে রাজ্যে ভোট। ডিসেম্বরের মধ্যে এসআইআর শেষ করার ডেডলাইন 3 জেলার সঙ্গে বৈঠকে জানিয়ে দিল নির্বাচন কমিশন। জেলা শাসক এইআরওদের প্রস্তুত হতে নির্দেশ দিয়েছে কমিশন। কনিষ্ক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। কনিষ্ক, কমিশন এই মুহূর্তে কি নির্দেশ দিয়েছে এবং সেই নির্দেশনামায় কি কি বলা হয়েছে? দেখো, কমিশনের যে নির্দেশিকা, সেখানে যে বৈধ যে ডকুমেন্টগুলো রয়েছে, অর্থাৎ 11 দফা যে বৈধ ডকুমেন্ট, সেই ডকুমেন্ট রাখতেই হবে, কিন্তু এমনটা কার্যত আজকের আলোচনা থেকে উঠে এসছে। তার পাশাপাশি কিন্তু একটা বিষয় স্পষ্ট, যে দীর্ঘদিন ধরে বা কোথাও শাস্তির খাড়া যেটা বিএলওদের উপরে উঠছিল বা বিএলওরা প্রশ্ন তুলছিল, সেই বিএলওদের সঙ্গে সরাসরি ইন্টারাক্ট করাতেই কিন্তু যথেষ্ট আশ্বস্ত বিএলওরা। তার কারণ তারা বলছেন যে কমিশন কাছে আমাদের বেশ কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্ন কিন্তু আমরা বিএলওরা তারা কিন্তু সরাসরি করতে পারলেন। সেক্ষেত্রে পরবর্তী আজকে যেহেতু 3 জেলাকে নিয়ে প্রথম বৈঠক হলো, পরবর্তীতে আরও কিছু অ্যাপস নিয়ে বৈঠক হবে সহ আরও বেশ কিছু বৈঠক হবে। আর সেই বৈঠকের পরে কিন্তু তাদের যে কাজকর্ম করতে, অর্থাৎ যেহেতু বিএলওরা ডাইরেক্ট ফিল্ডে গিয়ে কাজ করবে, ফলে সেই ফিল্ডে কাজ করার ক্ষেত্রে তাদের যে যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বা হতে হবে, সেই সব আশঙ্কাগুলো কিন্তু নির্বাচন কমিশনের আধিকারিকদের কাছে প্রশ্ন আকারে রাখলেন এবং সেই প্রশ্ন কিন্তু তারা সদুত্তর পেয়েছেন বলে বেশ কিছু বিএলও তারা বৈঠক থেকে বেরিয়ে বললেন। এবং দীর্ঘদিন ধরে তারা যে বিএলওর কাজ করছেন, সেক্ষেত্রে ত্রিস্তরীয় যে চাপ, অর্থাৎ শাসক দল, বিরোধী দল এবং প্রশাসনিক চাপটা কমলেও কিন্তু শাসক বিরোধীদের চাপ তাদের কিন্তু মাথায় রয়েছে। সেক্ষেত্রে সরাসরি তারা যখন ফিল্ডে কাজ করবেন, ফিল্ডে যাবেন, যেই নির্দেশিকাগুলো রয়েছে কমিশনের, সেই নির্দেশিকাগুলো মেনেই তারা কাজ করবেন। আর যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে তারা সরাসরি কমিশনকে জানাবেন বলে এমনটাও বললেন বেশ কিছু বিএলওরা। কনিষ্ক, আপাতত তোমাকে ধন্যবাদ। तैयारी बहुत আছে বিভিন্ন তৈরি কি আছে, সাজেশন কি আছে, ক্লারিফিকেশন কি লাগবে, শঙ্কা কি আছে, অন্য পরিকাঠামো কি লাগবে, এটা নিয়ে আলোচনা হবে। আমাদের যে ফেস আছে, যে পাবলিককে ফেস করবে, ওটা বিএলও আছেন। পাবলিক সঙ্গে ইন্টারাকশন হবে বিএলও ম্যাক্সিমাম। তো বিএলওকে কী কী করতে হবে, নিয়ে করতে হবে, কতবার যেতে হবে, কীরকম ফর্ম দিতে হবে, কীরকম যা আছে কার্ড নিয়ে পরে যেতে হবে, বিএলও অ্যাপ কী আছে, বিএলও কী কী রেসপন্সিবিলিটি আছে, না এরকম কোনো কথা না। এটা কথা তো ইসিআই ডিসাইড করবে, আমাদের কোনো ডিসিশন হবে না। স্যার, কতদিন লাগতে পারে এসআইআর শেষ হতে? আমি কিছু বলতে পারবো না, এই তো ইসিআই শিডিউল ডিসাইড করবে। হ্যাঁ, নিশ্চয়ই নোটিফিকেশন আগে তো শেষ করতেই হবে। মানে ন্যূনতম কত মাস? 3 মাস। বিহারে 3 মাস ছিল, এখানে কতদিন হবে না হবে এ তো কমিশন ডিসাইড করবে। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকেও বিএলওদের মাথা ব্যথা আধার। ভুয়ো ভোটারের নাম তালিকায় থাকলে শাস্তি বিএলওদের, কিন্তু বহু ভোটারের আধার ছাড়া অন্য নথি নেই, তাদের ক্ষেত্রে কি হবে? এসআইআর এ আধারকে কতটা মান্যতা দেবে কমিশন? নির্বাচন কমিশনের আধিকারিকদের প্রশ্ন করেন বিএলওরা। আধার নাগরিকত্ব প্রমাণ করে না, ফের স্পষ্ট করল কমিশন। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বিএলওদের মাথা ব্যথা আধার। ভুয়ো ভোটারের নাম তালিকায় থাকলে শাস্তি বিএলওদের, কিন্তু বহু ভোটারের আধার ছাড়া অন্য নথি নেই, তাদের ক্ষেত্রে কি হবে? এসআইআর এ আধারকে কতটা মান্যতা দেবে কমিশন? নির্বাচন কমিশনের আধিকারিকদের প্রশ্ন করেন বিএলওরা, কিন্তু আধার নাগরিকত্ব যে প্রমাণ করে না, সেটা আরও একবার স্পষ্ট করে দিয়েছে কমিশন। এবছরের শেষেই এসআইআর নিয়ে যাবতীয় কাজ শেষ করে রাখতে চাইছে কমিশন। তার কারণ এইবারের যে মিটিং হয়েছে, সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে এসআইআর এর যাবতীয় প্রস্তুতি শেষ হলে তারপরেই আগামী 3 মাস পরে রাজ্যে বিধানসভা ভোট তারা করতে পারবেন।
আরও একটি বিষয় কমিশনের এই মুহূর্তে সবথেকে বেশি মাথা ব্যথার কারণ, যেখানে বিএলওরা বারবার বহু মানুষের কাছে শুধুমাত্র আধার কার্ডটাই ডকুমেন্ট হিসেবে পাচ্ছেন। আগামী দিনে আধারকে কি আরও গুরুত্ব দিতে পারবে কমিশন? এই প্রশ্ন এই বৈঠকের পর আরেকবার উঠছে। ক্যামেরা কল্যাণ মণ্ডলের সঙ্গে শ্রাবন্তী সাহা, কনিষ্ক রিপোর্ট, পূর্ব মেদিনীপুর। আধার ছাড়া আর অনেকেই কিন্তু ডকুমেন্ট পাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কমিশন কি বলছে? এটা তো একটা সেটা দেখা যাবে, কোনো এলিজিবল ভোটার বাদ যাবে না, এটা কমিশনের নির্দেশ আছে, কোনো এলিজিবল ভোটার বাদ যাবে না। আধার যেটা আইনে আছে ওটাই আছে, আমি তো কিছু আইন ক্রিয়েট করি না, আধার যেটা আইনে বলে ওটাই হবে। সেটা দেখা যাবে, যখন হবে দেখা যাবে। এখানে অনেক ডকুমেন্ট আছে, কিছু না কিছু ডকুমেন্ট পেয়ে যাবে, কোনো প্রবলেম নেই। যার লিঙ্ক আছে 2002 SIR সঙ্গে, প্রায় 70% থেকে বেশি অনেক জেলাতে আছে, ওদের তো কোনো ডকুমেন্ট লাগবেই না। বিএলও কোনো নেই, বিএলও যে আছে যেরকম ট্রেনিং হয়েছে, বিএলও যেরকম আছে কোয়ালিফাইড লোক আছে, প্রায় 80% গভর্নমেন্ট সার্ভেন্ট আছে, টিচার্স আছে, দে অল ভেরি ভেরি কোয়ালিফাইড, এরকম কোনো শঙ্কা ছিল না। অর্থাৎ বিএলও তো ইনকোয়ারি করে আপলোড করবে, তারপরে তো ERO দেখবে, ফাইনালি ERO ডিসাইড করবে। শাস্তি নিয়ে তো ওটা যে ইচ্ছাকে গন্ডগোল করেছে, যার মেনজিয়া ছিল গলত ছিল, যে গলত উদ্দেশ্যে কাজ করেছে, ওখানে শাস্তি হয়েছে। না, ভয় পাওয়ার কি কারণ আছে? যে কাজ সঠিক করবে, অ্যাজ পার ল করবে, রুল করবে, ওর ভয় পাওয়ার কি আছে? এখানে মমতা ব্যানার্জি যেভাবে প্রভোগ করছে, SIR-কে NRC বলা হচ্ছে, ক্যাম্পেন বাই দি চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। ইটস এ ভেরি অ্যালার্মিং। এটা খুবই আশঙ্কাজনক যে ইডি, CBI, NIA, IT-র মতো, বা জেপি নাড্ডা থেকে শুভেন্দু অধিকারী হয়ে খগেন মুর্মু পর্যন্ত পাবলিক রিপ্রেজেন্টেটিভ, ন্যাশনাল স্টেট লিডারদের উপর যেভাবে আক্রমণ হয়েছে, বিএলওদের উপরে না সেই ধরনের আক্রমণ হয়, এটা আমরা আশঙ্কা করছি। না হলেই ভালো। ইলেকশন কমিশনকে সংবিধানে 324 থেকে 329 সব ক্ষমতা দিয়ে গেছে বাবা সাহেব আম্বেদকর। ইলেকশন কমিশনের লোক যদি আক্রান্ত হয়, BLO 2 যদি আক্রান্ত হয়, ইলেকশন কমিশন থেকে আই কার্ড দেওয়ার পরেও রেসপন্সিবিলিটি শুড গোজ টু ECI, তাদেরকে এই দায়িত্ব নিতে হবে। মমতার ভাইরাসের পাল্টা সুকান্তর ভ্যাকসিন। SIR নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ সুকান্ত মজুমদারের। মমতা বন্দ্যোপাধ্যায় SIR আতঙ্কে ভুগছেন, বিজেপি ভ্যাকসিন প্রয়োজন, আমরা দিলেই ঠিক হয়ে যাবে, খোঁচা কেন্দ্রীয় মন্ত্রীর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোটাই এখন SIR ফোবিয়াতে ভুগছেন। এই SIR ফোবিয়ার ট্রিটমেন্ট একমাত্র হচ্ছে বিজেপি ভ্যাকসিন, আমরা দেবো, ঠিক হয়ে যাবে। এখন SIR তো হবে, আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছে, আমরা সেই অনুসারে আমাদের প্রস্তুতি নিচ্ছি। আমার কাছে যা খবর, তৃণমূল কংগ্রেসও প্রস্তুতি নিচ্ছে, এরকম নয় যে তারা প্রস্তুতি নিচ্ছে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা হাওয়া গরম করার চেষ্টা করছেন। ওনার ভোটে জেতা দিয়ে কাজ, ভোটে জেতার জন্য যা যা করা দরকার উনি করছেন, কিন্তু SIR হলে পরে উনি জানেন যে ভোটে আর জিততে পারবেন না, সেই জন্য উনি SIR-কে বাধা দিচ্ছেন। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শুনুন একবার। मैंने PC में अनाउंस किया कि मेरे को बिरला उपास का फैक्ट्री ओपन करना है, दैट इज रेडी, काम हो गया। PC करने का आधा घंटा बाद मेरे को पास मैसेज आया, बेचारा हम उसको गलती नहीं, आई एम नॉट गोइंग टू ब्लेम हिम, उनका हेल्थ का प्रॉब्लम दिखा के एक लेटर दिया, सॉरी फॉर द कैंसिलिंग द प्रोग्राम राइट नाउ, बट नेक्स्ट विल डू। मेरे को लगता है तो हाई लोडेड वायरस का काम है, सबको फिट करते हैं, ये भयानक है। মমতার ভাইরাসের পাল্টা সুকান্তর ভ্যাকসিন। SIR নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ সুকান্ত মজুমদারের। মমতা বন্দ্যোপাধ্যায় SIR আতঙ্কে ভুগছেন, বিজেপি ভ্যাকসিন প্রয়োজন, এর পাল্টা তৃণমূল কি বলছে শুনুন। SIR আতঙ্কে কারা ভুগছে গোটা দেশের মানুষ দেখেছে তো। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছেন বা রাহুল গান্ধী সাংবাদিক বৈঠক করে ক্যাটেগরিক্যালি কোন কোন আসনে চুরি করেছে বিজেপি এবং নির্বাচন কমিশনের মদতে, সেই প্রশ্নের উত্তর নির্বাচন কমিশনার দিতে পারছে না। প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিজেপির নেতারা এসে সাংবাদিক সম্মেলন করছেন।
নির্বাচন কমিশন চুরি করেছে বলছে বিরোধী দল, উত্তর দিচ্ছে বিজেপি। কেন নির্বাচন কমিশন ঠাকুর ঘরে কি আমি কলা খাইনি বলতে হচ্ছে কেন? আসলে বিহারে ভোট চুরি করে জিততে গেছিল, ধরা পড়ে গেছে। 23 লাখ লোকের নাম আবার তুলতে হয়েছে। সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়ে 65 লাখের নাম বাদ দেওয়ার পর 23 লাখের নাম উঠিয়েছে। কেন উঠিয়েছে? কারণ তারা জেনুইন ভোটার। তাহলে সেই জেনুইন ভোটারের নাম বাদ দিয়েছিল কেন? বিজেপিকে জেতানোর জন্য। ঠিক যেই কায়দায় মহারাষ্ট্র জিতেছে, যেই কায়দায় হরিয়ানা জিতেছে, এমনকি চুরি না করলে আজকে যে নরেন্দ্র মোদীও বেনারসে জিতছেন না সেটা প্রমাণিত। খুব স্বাভাবিকভাবে 240-এ ভর দিয়ে দুটো ক্রাচ নিয়ে চলছে, 140 পেরোতো না ভারতীয় জনতা পার্টি। আর ওরা জানে এ রাজ্যে এসআইআর এর মাধ্যমে ভোট চুরি না করলে 30টা আসন, অর্থাৎ লিডার অফ অপোজিশন হতে গেলে যে কটা সিট পাওয়া প্রয়োজন সেটাও পাবে না ভারতীয় জনতা পার্টি। বাংলায় এসআইআর হলে 1 কোটির বেশি নাম বাদ যাবে। এক সুরে দাবি বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও বাংলায় নির্ভয়ে সুষ্ঠুভাবে এসআইআর হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ শুভেন্দুর। বিহারে যেভাবে রাজ্য সরকার সহযোগিতা করেছে, রাজনৈতিক দলগুলোরও অংশগ্রহণ ছিল, তাই সেখানে 100% সফল হয়েছে। এখানে বিস্তীর্ণ এলাকায় সন্ত্রাস আছে, রাজনৈতিক সন্ত্রাস এবং ধর্মীয় সন্ত্রাস। সেখানে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি BLA 2 সবগুলো বুথে বিএলওদের সঙ্গে থাকতে পারবেন কিনা এই আশঙ্কা আছে। বিএলওরা নির্ভয়ে প্রাণকে হাতে রেখে পরেই আবার আসাম থেকে এনআরসি নোটিশ আসতে শুরু করেছে। নদিয়ায় এই দুজন আমাদের নাগরিক বাংলার, তারা অলরেডি এনআরসির নোটিশ পেয়েছে। সুতরাং আমাদের মনে এটাই কোয়েশ্চেন হচ্ছে যে এসআইআর এর নাম করে ফেস্টিভ্যাল পিরিয়ডটাকে কেন বেছে নেওয়া হয়েছে, যখন একদিকে সারা বাংলায় দুর্যোগ চলছে, মানুষের দুর্ভোগ চলছে, সামনে কালী পুজো, দুর্গা পুজো, ছট ফেস্টিভ্যাল আছে এবং জগদ্ধাত্রী পুজো আছে এবং চারিদিকে ডুবে আছে জলে। সেখানে ফিল্ড সার্ভের নাম করে 3টে অফিসে বসে 4 জন অফিসার বিএলআরওদের ডেকে সম্পূর্ণভাবে থ্রেট করছেন আর বলছেন তাদের ইচ্ছে মতো কাগজ তৈরি করতে হবে। বিহারে করতে পেরেছিলেন তার কারণ ওখানে বিজেপি গভর্নমেন্ট আছে, ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট। বিহার পার্টি অফিস থেকে আর বিহারের এজেন্সি যা তৈরি করে দিয়েছিল সেটা করেছেন। কিন্তু বাংলা সামথিং ডিফারেন্ট। বাংলায় ডিফারেন্ট কমিউনিটি পিপুল অনেক আছেন, হিন্দু আছেন, মুসলিম আছেন, শিখ আছে, ইসাই আছে, শিডিউল কাস্ট আছে, শিডিউল ট্রাইব আছে, আদার কমিউনিটিও আছে। রাজবংশীদের কাছে আগে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে, সংখ্যালঘুদের কাছে পাঠানো হয়েছে, পরিযায়ী শ্রমিকদের কাছে পাঠানো হয়েছে। আর এসআইআর শুরু করবার আগেই ওটা তো ফিল্ড সার্ভে নয়, ওটা হচ্ছে শো অফ, মানুষের কাছে যাওয়া নয়, কয়েকজনকে অফিসারকে ডেকে মিটিং করা, থ্রেট করা, স্টেট গভর্নমেন্টকে টোটাল বাদ দিয়ে। ইলেকশন পড়লে আন্ডার ইলেকশন কমিশন থাকে, ইলেকশন যখন অ্যানাউন্স হয়, কিন্তু এখন ইলেকশন অ্যানাউন্স হয়নি। ইভেন একটা কথা আছে না, বাঁশির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিয়্যাক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। এবং এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে, এগুলো তার প্রমাণ। আসাম গভর্নমেন্ট কি করে বাংলার সিটিজেনদের এনআরসির নোটিশ পাঠাতে পারেন? আমার দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে যে এসআইআর এর কাজ শুরু হওয়ার আগে বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি কি করে বলেন যে 1.5 কোটি ভোটারকে বাদ দিতে হবে ইমিডিয়েট?
তার মানে কি পার্টি অফিসে বসে পরিকল্পনা তৈরি করছে আর ইলেকশন কমিশনকে দিয়ে স্ট্যাম্প মারবে? ইলেকশন কমিশনের কাছ থেকে আমরা ইম্পার্শিয়ালিটি প্রেফার করি। মনে রাখতে হবে এই দেশে যেমন সরকারি দলও থাকে, বিরোধী দলও থাকে। সরকার এবং বিরোধী দল মিলিয়েই কিন্তু ডেমোক্রেসিটা হয়। আর সবচেয়ে বড় ডেমোক্রেসির স্তম্ভ হচ্ছে সংবিধান এবং সাধারণ মানুষ। সেক্ষেত্রে সাধারণ মানুষের নাগরিক অধিকার কারবার, অধিকার হরণ করবার, যখন মানুষ ফেস্টিভ্যাল মুডে আছে, যখন চারিদিকে দুর্যোগ এবং দুর্ভোগ, 2 মাসের মধ্যে সম্পূর্ণভাবে কমপ্লিট ভোটার লিস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত ডকুমেন্ট দিয়ে ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেকটা মানুষ গিয়ে তার ডিটেলস দেবে। তারা তো নেই, অনেকে তো বেড়াতেও চলে গেছে, অনেকে তো জলে ডুবে গেছে, তাদের কাগজপত্র নষ্ট হয়ে গেছে, অনেকে তো পুজো পার্বণে ব্যস্ত আছে। বাংলার বৈচিত্র্যটা আলাদা, বিহারে ছট পুজোটাই বড় পুজো, কিন্তু আমাদের এখানে অনেক পুজো, সব পুজোই আমাদের এখানে উৎসব। বাংলার উৎসব একটু আলাদা। সুতরাং আমি মনে করি যে তাড়াহুড়ো করে যদি নাগরিকদের নাম কোনোভাবে বাদ দেওয়া হয় বিজেপির কথায়, কোন সম্প্রদায়কে যদি তার অধিকার হরণ করে নেওয়ার চেষ্টা করা হয়, সে রাজবংশী হোক, সে মতুয়া হোক, সে পাঞ্জাবি ভাই বোনেরা হোক, সে নেপালি ভাই বোনেরা হোক, সে গোর্খা ভাই বোনেরা হোক, সে বাংলার ভাই বোনেরা হোক, সে সংখ্যালঘু ভাই বোনেরা হোক, সে হিন্দু ভাই বোনেরা হোক। আসামেও আপনারা দেখেছেন এনআরসির নাম করে কত লক্ষ হিন্দু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল, রাজবংশীর নাম বাদ দেওয়া হয়েছিল, নেপালের নাম বাদ দেওয়া হয়েছিল। তাহলে আসাম গভর্নমেন্ট এনআরসি যখন নোটিশ পাঠাচ্ছে, তার মানে এটা এসআইআর না, এটা এনআরসি। এবং আমি শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোনো একটা পার্টির মিটিংয়ে কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এবং সেখানে বলেছেন যে অনেক নাম আমরা বাদ দেব। ওনারা বাদ দেবার কে? আজকে ওনারা ক্ষমতায় আছেন, কালকে নাও থাকতে পারেন। গণতন্ত্রে এটাই পরিবর্তন, এটাই গণতন্ত্রের বড় স্তম্ভ। মানুষকে বাদ দিয়ে এসব চলে না। সুতরাং আমি মনে করি এটা এসআইআর নয়, এটা এনআরসি করার চক্রান্ত চলছে। আমরা ধিক্কার জানাচ্ছি বিজেপি পলিটিক্যাল পার্টিকে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সিগুলোকে, যারা বিজেপির কথায় আজকে শুধুমাত্র রাজনীতি করছে, গৌরিকীকরণ করছে, শিক্ষা থেকে শুরু করে, সংস্কৃতি থেকে শুরু করে, ভোটার লিস্ট থেকে শুরু করে, উৎসব থেকে শুরু করে, সমস্ত এজেন্সিকে দিয়ে। একজন মির্জাফর আছেন ওখানে দিল্লিতে, এই মির্জাফরদের মৃত্যু জীবনে হয় না, তারা চিরকালই বেঁচে থাকে নানা কাজের মধ্যে দিয়ে। এই মির্জাফররা মনে করেছেন তারাই শেষ কথা বলবে, কিন্তু তারা যদি এসব করতে যান তাহলে কিন্তু দাঙ্গা থেকে শুরু করে আরো অনেক কেস আছে, সবকিছু কিন্তু বেরিয়ে পড়বে। ক্যাট উইল বি আউট অফ দ্য ব্যাগ। এনআরসি নিয়ে খেলবার চেষ্টা করবেন না। এবং এসআইআর এর নাম করে ভোটার, জেনুইন ভোটারদের ভাট দিলে মনে রাখবেন, যা অন্য রাজ্য করতে পারে না, বাংলার মানুষ কিন্তু অনেক স্ট্রং, তারা ব্রেভ। বাংলার মা বোনেদের অনেক শক্তি, বাংলার ভাই বোনেদের, স্টুডেন্ট, ইউথ, কিষাণ, শ্রমিক থেকে শুরু করে তাদের অনেক শক্তি। প্রত্যেকটা কমিউনিটি নিজেদের জন্য লড়াই করে এবং সেই জন্যেই ইংরেজ আমলে ইংরেজরা বাংলার মানুষের সাথে পারেনি বলে, যখন ক্যালকাটা ছিল পরাধীন আমলে ভারতবর্ষের রাজধানী, তখন কলকাতা থেকে ক্যাপিটাল সরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছিলেন দিল্লিতে। তার কারণ তারা বাংলার স্বাধীনতা সংগ্রামীদের সাথে পেরে উঠছিলেন না। আজকে বিজেপিকেও আমি আবেদন করব, আগুন নিয়ে খেলবেন না, কন্ট্রোল ইউর সেলফ ফার্স্ট। আপনার মিনিস্টার যদি কাজ শুরু হওয়ার আগেই বলে 1.5 কোটি ভোটার বাদ দেবে, ফার্স্ট আপনি মিনিস্টারকে বাদ দিন, আর তা নাহলে বলুন এগুলো চক্রান্ত। দুটো একসাথে চলবে না, পরিষ্কার বলে গেলাম। একদিকে মানুষকে কোথায় সাহায্য করবে সেদিকে মন নেই, নির্বাচন করা ছাড়া এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোনো কাজ করে না। এই কপিগুলো আপনাদের কাছে সৌম্য দিয়ে দেবে,
নদিয়াতে এসছে এই চিঠি পুজোর মধ্যে। একমাত্র রাজনীতি করা ছাড়া, নির্বাচন করা ছাড়া, নির্বাচনে জোর করে জেতা ছাড়া, ডেটা ম্যানিপুলেট করা ছাড়া, হঠাৎ করে ভোট বাড়িয়ে দেওয়া ছাড়া, ভোট লুট করা ছাড়া জনগণের উন্নয়নে এরা কোনো কাজ করে না। দেশের মানুষ বিপদে পড়লে টাকা দেয় না, ইলেকশনের সময় টাকার ঝুড়ি বেরোয়, আর দেশের টাকা নিয়ে গিয়ে বিদেশকে দিয়ে গোল্ড মেডেল পরে ঘুরে আসে। অথচ দেশের একটা গরিব বাচ্চা যখন খেতে পায় না তখন কিন্তু তাকিয়েও দেখে না। আমি এরকম সরকার আগে দেখিনি, এবং আমার হাম্বেল রিগার্ডস নিয়ে বলবো, আমি চেয়ারকে রেসপেক্ট করি, কিন্তু যারা পলিটিক্যাল মোটিভেশন, পলিটিক্যাল কনক্লুশন অ্যান্ড পলিটিক্যাল ইনক্লুসিভনেস নিয়ে কাজ করে, যারা ডিস্ট্রাকশন করে, কনস্ট্রাকশন করে না, ডিস্ট্রাকটিভ অ্যাটিটিউড নিয়ে মানুষের ভোটে জিততে পারে না বলে এই সব চক্রান্ত করে। 15 দিনের মধ্যে ফাইনাল লিস্ট বের করতে হবে, হয় নাকি? স্বয়ং ঈশ্বরও পারবেন না। তো এরা কোন বিজেপি তৈরি করে দেবে তাই হবে? বাংলা এটা হয় না। বাংলাটা একটু আলাদা, এটা বুঝতে হবে। এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা নেতাজির বাংলা, এটা আম্বেদকরের বাংলা, এটা গান্ধীজির বাংলা, এটা নজরুলের বাংলা, এটা রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণের বাংলা, মাতঙ্গিনীর বাংলা, বাঘাযতীনের বাংলা, বিনয় বাদল দীনেশের বাংলা, ক্ষুদিরাম প্রফুল্ল চাকির বাংলা। এই বাংলা অধিকারের জন্য শেষ পর্যন্ত লড়াই করে, ছাড়ে না। আর এর জন্য যদি মনে করেন যে এজেন্সিকে দিয়ে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন, উই আর রেডি টু অ্যাকসেপ্ট এনি অ্যাকশন, বাট ইফ দেয়ার ইজ এ অ্যাকশন দেয়ার ইজ এ রিঅ্যাকশন অলসো। আর একটা কথা বলে যাই, আহত বাঘ সুস্থ বাঘের থেকেও ভয়ঙ্কর। রয়্যাল বেঙ্গল টাইগার আছে আমাদের সুন্দরবনে, মনে রাখতে হবে কাউকে আহত করবার চেষ্টা করবেন না। রয়্যাল বেঙ্গল টাইগারকে আপনি যদি আহত করেন সে কিন্তু রিটালিয়েট করবে। হঠাৎ নির্বাচনের আগে ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি, আর নির্বাচনের পর সব ভুলভ্রান্তি। এটা কখনো হয় না, এটা মানা যায় না। গায়ের জোরে সব হয় না। গায়ের জোরে ডিবিসি থেকে জল ছাড়ছে, গায়ের জোরে পাঞ্চের থেকে জল ছাড়ছে, গায়ের জোরে মাইথন থেকে জল ছাড়ছে, গায়ের জোরে ফরাক্কা ড্রেজিং না করে জল ছাড়ছে। আজকে দীর্ঘদিন যতদিন এরা ক্ষমতা এসছে, না হয়েছে ফরাক্কায় ড্রেজিং, না হয়েছে কলকাতা এয়ারপোর্টে ড্রেজিং, না হয়েছে হলদিয়াতে ড্রেজিং, না হয়েছে ডিবিসিতে ড্রেজিং, না হয়েছে মাইথনে ড্রেজিং, না হয়েছে পাঞ্চতে ড্রেজিং। এমনকি রিভার কমিশন থেকে তিস্তা তোরসাকে বাদ দেওয়া হয়েছে। শুকনো সময়ে তিস্তা পানীয় জল পায় না, আর বর্ষাকালে 14টা হাইডেল পাওয়া করে ডাবল ইঞ্জিন রাজ্য বাংলাকে ডুবিয়ে দেয়। ভুটান ভদ্রদেশ, আমরা তাদের সম্মান করি, কিন্তু একসাথে কেন ভুটানের রিভার কমিশনে আমাদের লোক থাকবে না বাংলার? আপনারা দেখেছেন কদিন ধরে, গত 7 দিন ধরে কিভাবে এরা মানুষের কাছে টাকা লুটেছে প্লেনের ভাড়ার নাম করে। 4000টা 3000 টাকাটা বাড়িয়ে দিয়েছে 16,000 18,000-এ। আমি তো যখন অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট বা দুর্যোগ বা হয়েছিল, আমিও রেল মিনিস্টার ছিলাম, বিনা পয়সায় সবাইকে নিয়ে এসেছিলাম। আমরা ট্যুরিস্টদের বিনা পয়সায় ভলভোতে নিয়ে এসেছি, থাকার ব্যবস্থা করে দিয়েছি। যারা ডিজাস্টারে আটকে ছিল মাথায় রাখবেন এগুলো। মানবিকতার শিক্ষা আগে শিখুন, তারপরে দুর্বৃত্ত শিক্ষা দিয়ে জোর করে ফোর্সফুলি সবকিছু অধিকার হরণ করবার চেষ্টা করবেন। সীতাকে হরণ করেছিলেন বলেই রাম রাবণের যুদ্ধ হয়েছিল। আমাদের সতী সাবিত্রী, সীতা, দময়ন্তী, রোশেনারা, জাহানারা বা মুন্ডা
রাজবংশী, কামতাপুরী, সাদরি, কুরুক, কুরমালি, অলচিকি সবাই কিন্তু আছে। উর্দু, হিন্দি, পাঞ্জাবি, বাংলা সবাই আছে। অ্যান্ড উই আর টুগেদার। টুগেদার উইল ফাইট। জনজাগরণ এবং জনবিস্ফোরণ দেখার জন্য তৈরি থাকুন। গায়ের জোরে ভোটার অধিকারের নাম বাদ দিলে, আর বিশেষ করে এই সময়টা বেছে নিয়েছেন যখন মানুষ ফেস্টিভ মুডে থাকে, ছুটি থাকে, তারা বাইরে যায়। পুজোর ফেস্টিভ্যালগুলো পরপর আছে, দেখে নিন। দুর্গাপুজোর যেতে না যেতেই তাণ্ডব হলো, দুর্যোগ। এখনো মানুষ দুর্ভোগের মধ্যে আছে, সব হারিয়ে গেছে, নতুন করে সব করতে হবে। তার মধ্যে এনআরসি নোটিশ পাঠানো শুরু করেছেন। তার মানে কি, সামনে এসআইআর আর পেছনে কি? পেছনে মির্জাফর স্যার। ভোটের নামে এসআইআর, পেছনে মির্জাফর স্যার। এনআরসি গায়ের জোরে বাংলা দখল করতে হবে? পারবেন না, কোনো দিনও পারবেন না। আর বাংলার মানুষ আপনাদের বিশ্বাস করে না। আপনারা বাংলাকে বঞ্চিত করেছেন, লাঞ্ছিত করেছেন, পদে পদে বাংলাকে বিপদে ফেলেন। অন্য রাজ্যকে যে মদত দেন, বাংলাকে দেন না। বাংলার সব প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন। ইলেকশনের সময় গ্যাসের দাম কমাবেন, আর ইলেকশন হয়ে গেলেই তারপর 4 ডবল বাড়িয়ে দেবেন। এসব তো আমরা অনেকবার দেখেছি, নতুন কিছু নয়। দেশের অর্থনীতি ধস নেমেছে। তা নাহলে আজকে অ্যাড করে বলতে হয় আসল সোনা ফেরত দিন, সোনা এক্সচেঞ্জ করুন। মানেটা কি? আমার অল্প বুদ্ধিটাই মানেটা আমি বুঝতে পারছি না। কেন আমার ঘরের সোনা, দীর্ঘদিনের সঞ্চিত ধন, কত মানুষের পুরনো জিনিস স্মৃতির মধ্যে আগলে থাকে, সে সম্বন্ধেও বলা হচ্ছে আপনার পুরনো সোনা ফেরত দিন, নতুন সোনা দিয়ে এক্সচেঞ্জ করুন। কেন? पर्दा का पीछा में क्या है? छुपा रुस्तम। দেশে কিছু নেই, দেশের ভান্ডার শেষ হয়ে গেছে। শুধু বিদেশে গিয়ে হাততালি কুড়াবার জন্য সব টাকা গিয়ে দিয়ে আসছে, দেশের টাকা দিক, আমার আপত্তি নেই যেখানে প্রয়োজন, কিন্তু দেশটাকে বাঁচিয়ে আগে স্বদেশকে দেখুন, স্বদেশীদের দেখুন। বিদেশের সাথেও বন্ধুত্বের ডিপ্লোমেসিটা ভালো করে করুন, যাতে ভারতবর্ষকে কেউ অসম্মান করতে না পারে, অপমান করতে না পারে। আমার এই কটি কথা বলার ছিল। আমি একটা কোশ্চেন নেবো, তার বেশি নয়, কারণ আমার অন্য কাজ আছে। দিদি, এই যে এসআইআর হচ্ছে, এই এসআইআরটাকে আপনি বলছেন যে এনআরসি চক্রান্ত চলছে, তো এর বিরুদ্ধে এই তো কাগজ দেখুন না, আজকে এসআইআর চলাকালীন যা স্টার্ট, মানে এখনো স্টার্ট হয়নি, তার আগে এনআরসির কাগজপত্র পাঠাচ্ছে কেন অন্য রাজ্য সরকার? হু আর দে? হাউ ক্যান দে ইন্টারফেয়ার ইন আওয়ার বিজনেস? তাদের কিছু বলার থাকলে তারা স্টেট গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনকে জানাতে পারতো, বাট দে ক্যানট বিহেভ লাইক দিস। আপনারা দেখেছেন, অভিজ্ঞতা হয়েছে পরিযায়ী শ্রমিকদের উপর কি অত্যাচার হয়েছে বাংলায় কথা বলবার জন্য। আমরা কেউ ভুলিনি, ভুলবো না কোনোদিন। ঠিক আছে, হ্যাঁ দিদি, ঠিক আছে। বলছি যে সরকারের তরফে কি এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে, কোনো চিঠি কি পাঠানো হবে কমিশনের কাছে এর বিরুদ্ধে? আপনারা গণতন্ত্রের সবচেয়ে বড় স্তম্ভ, জুডিশিয়ারি যেমন একটা স্তম্ভ, যদিও রাজ্য লেভেলে প্রায় দখল করেই ফেলেছে অনেকটাই, ফোর্সফুলি, ভয় দেখায় সবাইকেই, আমরা যেটা শুনেছি, সব এজেন্সিকে দখল করে ফেলেছে। আমরা গণতন্ত্রে ইলেক্টেড গভর্নমেন্ট, আমরা যা বলবো, মিডিয়াও একটা স্তম্ভ গণতন্ত্রের অন্যতম, তাকে গদি মিডিয়া বানিয়ে দিয়েছে। তা সত্ত্বেও আমরা আমাদের কথা মিডিয়াতে বলবো যতদিন মিডিয়া বেঁচে থাকবে, এবং আমি আশা করি গদি মিডিয়া চলে যাবে, কিন্তু মিডিয়া একদিন ঘুরে দাঁড়াবে নিজের মতো করে সসম্মানে। থ্যাংক ইউ। কাগজগুলো দিয়ে দিও ওদের দুটো করে।